এমন সময় হঠাৎ দেখতে পেলাম আয়নায় আমার প্রতিবিম্বের পাশে কিছুক্ষণের জন্য তার ছায়া। সেদিন সে যেন বলল, আসবে না? এসো, এসো, কাছে এসো। নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের বিশেষ নিবেদনে আপনাদের স্বাগত। আসুন শুনি এবং স্মরণ করি আমাদের প্রিয় রবি ঠাকুরকে। শুরু হচ্ছে আজকের গল্প, ক্ষুধিত পাষাণ। আমি এবং আমার এক আত্মীয় পুজোর ছুটিতে দেশভ্রমণ সেরে কলকাতায় ফিরে আসছিলাম। এমন সময় রেলগাড়িতে লোকটির সঙ্গে দেখা হলো। তার পোশাক পরিচ্ছদ দেখে প্রথমটা তাকে পশ্চিম দেশীয় মুসলমান বলে ভুল হয়েছিল। তার কথাবার্তা শুনে আরও ধাঁধা লেগে যাওয়ার কথা। পৃথিবীর সব বিষয়েই এমন করে নিজের মতামত দিতে লাগলেন যেন তার সাথে পরামর্শ করেই বিধাতা সব কাজ করেন। বিশ্ব সংসারের ভেতরে ভেতরে যে এমন সব অজানা অথচ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে সেসব আমরা জানতাম না। রাশিয়ানরা যে এত দূর এগিয়ে গেছে, ইংরেজদের যে এমন ভয়ঙ্কর গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে কি একটা ভালো মতন জগা খিচুড়ি পেকে গেছে, এসব কিছুই না জেনে আমরা খুব নিশ্চিন্ত ছিলাম। আমাদের অজ্ঞতা দেখে আমাদের নতুন পরিচিত ভদ্রলোক একটু বিজ্ঞের মতন হাসলেন। There have been more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. আমরা এই প্রথম ঘর ছেড়ে এত দূরে বের হয়েছি, সুতরাং ওই অচেনা লোকটার রকম সকম দেখে খুব অবাক হয়ে গেলাম। এমন অদ্ভুত লোক আগে দেখিনি। লোকটা যেন সব বিষয়েই পারদর্শী। সামান্য সুযোগ পেলেই কখনো বিজ্ঞান বলে, কখনো বেদের ব্যাখ্যা করে, আবার হঠাৎ কখনো পার্সি আওড়াতে থাকে। কোনো এক জায়গায় সে সীমাবদ্ধ নেই। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের বিন্দুমাত্র জ্ঞান না থাকাতে তার প্রতি আমাদের ভক্তি স্বভাবতই একটু একটু করে বাড়তে লাগলো। আমার বন্ধু একজন থিওসফিস্ট। অতিপ্রাকৃত বিষয় নিয়ে তার ঝোঁক বেশি। তার মনে দৃঢ় বিশ্বাস তৈরি হলো যে আমাদের এই সহযাত্রীর সঙ্গে কোনো এক রকমের অলৌকিক ব্যাপারের কিছু তো একটা যোগাযোগ আছে। কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম, অথবা কোনো দৈব শক্তি, অথবা সূক্ষ্ম শরীর, অথবা ওই ভাবের একটা কিছু ক্ষমতা আছে হয়তো। সে এই অসামান্য লোকের সামান্য কথাও এমন মুগ্ধভাবে শুনছিল যে দেখে অবাক লাগে। এও দেখলাম লোকটার কথা আমার বন্ধু গোপনে নোট করে নিচ্ছিল। বোধহয় সে লোকও গোপনে এটা বুঝতে পেরেছিল। মনে হয় মনে মনে একটু খুশিও হয়েছিল। গাড়ি এসে জংশনে থামবে, এখান থেকে গাড়ি পাল্টে যেতে হবে। সেটা আসার আপাতত একটু দেরি আছে। আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে গিয়ে জড়ো হলাম। তখন রাত প্রায় 10:30। স্টেশনের ঘোষণায় জানতে পারলাম পরের ট্রেন আসার একটু দেরি আছে। রাস্তায় কি যেন একটা গণ্ডগোল হয়েছে। এ আর নতুন কি। আমি ইতিমধ্যে টেবিলের ওপর বিছানা পেতে ঘুমাবো বলে সবে ঠিক করছি, এমন সময় সেই লোক বলে বসলেন, বলছি, একটা গল্প শুনবেন? শুনলে কিন্তু অবাক হবেন। বাবা, এ তো মন্দ হয় না। আপনার সঙ্গে কথা বলে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। সে রাতে আমার আর ঘুম হলো না। তাতে অবশ্য দুঃখ ছিল না। গল্প বলা শুরু হলো। রাজ্য চালনা সম্বন্ধে দু একটা বিষয় একটু মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কাজ ছেড়ে দিয়ে চলে এলাম হায়দ্রাবাদে। যখন নিজাম সরকারের রাজত্বে এসে ঢুকলাম, তখন আমাকে দেখে ওদের মনে হয় যোগ্য লোক বলেই মনে হলো। হাজার হোক, অল্প বয়স্ক ও মজবুত ছিলাম। সেটা দেখেই প্রথমে বরিজ নামের একটা জায়গায় তুলার কর আদায়ের কাজে লাগিয়ে দিল। বরিজ জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম জায়গা। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়ে সুস্তা নদী এঁকে বেঁকে এগিয়ে চলেছে। ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো প্রায় 150খানা সিঁড়ি দেওয়া একটা ঘাটের উপরে দাঁড়িয়ে আছে একটা বিশাল প্রাসাদ। তারই মধ্যে ছিলাম। কাছে কোথাও লোকালয় নেই। বরিচের তুলার হাট এবং গ্রাম এখান থেকে অনেকটাই দূরে। বলেন কি মশাই,
এমন জায়গায় প্রাসাদ কে বানিয়েছিল? রাজার প্রাসাদের আশেপাশে তো। হ্যাঁ, বলছি আজকের কথা নয় মশাই। প্রায় 250 বছর আগে দ্বিতীয় শাহ মাহমুদ নিজের বিনোদন, ওই একটু একটু ছুটি, মানে ওই রাজাদের যা শখ থাকে আর কি, তো সেই একান্তে সময় কাটানোর জন্য প্রাসাদটা এই নির্জন জায়গায় বানিয়েছিল। আগে একেবারে খুব সুন্দর করে সাজানো থাকতো। সেসব থাকা তো আর সম্ভব না, তাই না? সে কবেকার ব্যাপার। সে আর বলতে, চারপাশে মানে প্রায় সব জায়গায় এখন আর সে ফোয়ারা খেলে না, সেই গান নেই। চারপাশ পুরোই শান্ত, কেউ থাকে না। আর এরকম জায়গা মশাই আমার খুব পছন্দ। কিন্তু আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে থাকতে বারবার নিষেধ করেছিল। সে বলতো, ইচ্ছা হয়তো দিনের বেলা থাকবেন, কিন্তু ভুলেও কখনো এখানে রাতে থাকবেন না। এ বড় ভয়ঙ্কর জায়গা। কি কি সব বলছো? কি এমন ভয়ঙ্কর জায়গা শুনি? হাসবেন না বাবু, হাসবেন নে। রাতে এখানে তেনারা ঘুরে ঘুরে বেড়ায়। এ জায়গা এত ভয়ানক যে চোর পর্যন্ত আসতে ভয় পায়। হ্যাঁ, বটে। তাহলে তো থেকে দেখতে হচ্ছে। শুধু রাতে একজন লোক সঙ্গে দিলেই হবে। কেউ এখানে থাকবে না বাবু, সবার প্রাণের ভয় আছে। আপনিও একটু ভয়টা রাখুন, না হলে খুব বিপদ হলে বাঁচাবো কি করে? তথাস্তু। আমি ওই বাড়ি যাওয়ার সময় শুনেছিলাম এই বাড়ির এমন বদনাম। এত দামি জিনিস থাকা সত্ত্বেও রাত্রে চোরও এখানে আসতে সাহস দেখায় না। প্রথম প্রথম এসে এই পরিত্যক্ত প্রাসাদের নির্জন ঘরগুলো আমার বুকের ওপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকতো। আমি যতটা পারতাম বাইরে থেকে সারাদিন পাগলের মতন কাজকর্ম করে রাত্রে ঘরে ফিরতাম। ক্লান্তির জন্য ভালোই ঘুম হতো। আরে কি মশাই, ঘুম পাচ্ছে নাকি? আমি একটু হাই তুলছিলাম, সেটা দেখেই ভদ্রলোক প্রশ্ন করলেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, না না, ও কিছু না। এক কাপ চা পেটে পড়লে সব ঠিক হয়ে যেত। আপনি বলুন, আমি জেগেই আছি। গল্প আবার শুরু হলো। তো যে কথা বলছিলাম, সপ্তাহখানেক না যেতেই বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ যেন নিজের মধ্যে গ্রাস করে নিচ্ছিল। আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন, এবং সে কথা লোককে বিশ্বাস করানোও শক্ত। সমস্ত বাড়িটা একটা যেন জীবন্ত দানবের মতো আমাকে তার নিজস্ব নেশায় একটু একটু করে টেনে নিচ্ছিল। আমিও ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলাম। বোধহয় এ বাড়িতে পা দেওয়ার দিন থেকেই এরকম অদ্ভুত পরিবর্তন আরম্ভ হয়েছিল। কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম এটা অনুভব করি, সেদিনকার কথা আমার স্পষ্ট মনে আছে। তখন গরমকালের শুরুর দিক, বাজারে তেমন বিক্রি বাটা নেই। সেদিন আমার হাতে কোনো কাজ ছিল না। সূর্য ডোবার কিছু আগে আমি সেই নদীর ধারে ঘাটের নিচের দিকটায় একটা আরাম কেদারা নিয়ে বসে আছি। গরমকাল বলে তখন সুস্তা নদী সরু হয়ে এসেছে জলের অভাবে। বেশ দেখতে পাচ্ছি ওপারে অনেকটা বালুচর বিকেলের রোদের আভায় রঙিন হয়ে উঠেছে। দিনটা বেশ সুন্দর ছিল। তবে আশ্চর্যের বিষয় এই যে সেদিন কোথাও বাতাস ছিল না। কাছের পাহাড়ে জন্মানো বন তুলসী
পুদিনা ও মৌরির জঙ্গল থেকে একটা ঘন সুগন্ধ উঠে স্থির আকাশকে ভারাক্রান্ত করে রাখছিল যেন। সন্ধে হয়ে এলো ধীরে ধীরে। এ সময় মনে একটা অদ্ভুত ইচ্ছে হলো। ঘোড়ায় চড়ে একবার ছুটে বেরিয়ে আসবো মনে করে সবে উঠবো করছি, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। একা থাকার ফলে ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পিছনে ফিরে দেখলাম, কই না তো, কেউ তো নেই। মনের ভুল মনে করে আবার সামনে ফিরে বসতেই একেবারে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল। এবার যেন মনে হলো অনেকে মিলে ছোটাছুটি করে নেমে আসছে। এমন সময় একটা ভয় মনে ধরে গেছিল, কিন্তু তারপর যা দেখলাম তাতে ভয়ের চেয়ে বেশি আনন্দই লাগলো। যদিও আমার সামনে কেউই ছিল না, তাও স্পষ্ট মনে হলো যেন এই গ্রীষ্মের বিকেলে একদল সুন্দরী মেয়ে সুস্তার জলের মধ্যে স্নান করতে নেমেছে। বলেন কি, এ তো একেবারে অলৌকিক কাণ্ড। আপনার ভয় লাগেনি? না, তেমন ভয় করছিল না। যদিও সেই সন্ধ্যের সময় চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়, দেখলে মনে হবে নদীও ভয়ে যেন শান্ত হয়ে চুপ হয়ে গেছে। ওই বিশাল নির্জন প্রাসাদে কোথাও কিচ্ছু ছিল না, তাও আমি যেন স্পষ্ট শুনতে পেলাম কিছু মহিলার রহস্যময় হাসির শব্দ। বুঝতে পারলাম তারা আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল। আমাকে যেন লক্ষ্য করলো না তারা। তারা যেমন আমার কাছে একেবারে অদৃশ্য, আমিও যেন সেই রকমই তাদের কাছে অদৃশ্য। একটু পরে শুনতে পেলাম কিছু মেয়েদের গলার দুর্বোধ্য শব্দ, সঙ্গে হাত দিয়ে জল ছেটানোর শব্দ কানে আসছিল। এবার আমার বুকের মধ্যে চাপা চাঞ্চল্য চেপে বসতে লাগলো। সে উত্তেজনা ভয়ের কি আনন্দের বা কৌতূহলের ঠিক বলতে পারি না। খুব ইচ্ছে হতে লাগলো ভালো করে তাদেরকে দেখি, কিন্তু সামনে দেখবার মতো তো কিছুই ছিল না। আর একবার মনে হলো ভালো করে কান পাতলেই ওদের কথা সমস্তই স্পষ্ট শোনা যাবে। সেই চেষ্টাই করলাম, কিন্তু একান্ত মনে কান পেতে জঙ্গলের নিস্তব্ধতা ছাড়া কিছুই কানে এলো না। মনে হলো 250 বছরের পুরনো একটা কালো পর্দা ঠিক আমার সামনে দুলছে। ভয়ে ভয়ে একটা ধার তুলে ভিতরে চোখ রেখে দেখি সেখানে বড় সভা বসেছে, কিন্তু এতই গাঢ় অন্ধকার যে কিছুই প্রায় দেখা যায় না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে হু হু করে একটা বাতাস দিল। সুস্তার শান্ত জল দেখতে দেখতে অশান্ত হয়ে উঠল। আমি একটু অবিশ্বাসের সুরেই বললাম, আপনি নিশ্চিত আপনি কোনো স্বপ্ন দেখেননি? হতে পারে যে অশরীরী আত্মা আছে, কিন্তু অনেক সময় কিছু জিনিস আমাদের মনের ভুল হতেই পারে, তাই না? স্বপ্নই বলো আর সত্যই বলো, 250 বৎসরের পুরনো অমন গা ছমছমে জায়গায় হঠাৎ করে এমন জিনিস চোখের সামনে ভেসে উঠলে সেটা যেন মিলিয়ে গেল। যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়ে দ্রুত পায়ে সুস্থার জলের উপর গিয়ে ঝাঁপ দিয়েছিল, তারা আর ফিরল না। বাতাস যেমন করে গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমনি করে উড়ে চলে গেল। তখনও ভাবছিলাম যে এসব মনের ভুল। ভালো করে পেট পুড়ে খেতে হবে, খালি পেট হলেই যত রোগ এসে ধরা দেয়। ঘরে এসে খানসামাকে ডাকলাম, একটা জিনিস নিশ্চিত করা দরকার ছিল। আব্দুল, এই আব্দুল, এদিকে আয়। হ্যাঁ কর্তা, বলুন।
আজ রাতে কি রান্না হবে? আপনি যা বলবেন। এ কি, এই শীতে এত ঘামছেন কেন কর্তা? কই, না তো। ওসব কিছু না। তুই ভালো করে দেখে একটা মুরগি দেখে রোস্ট করে ফেল, পেট ভরে খাবো আজ। পরদিন সকালে সমস্ত ব্যাপারটাই আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হলো। সেসব ভুলে গিয়ে মনের আনন্দে সাহেবের মতো শোলা টুপি পরে নিজের হাতে গাড়ি হাঁকিয়ে গড়গড় শব্দ করে নিজের কাজে বেরিয়ে গেলাম। সেদিন 3 মাসের রিপোর্ট লেখবার দিন থাকাতে দেরিতেই বাড়ি ফিরবার কথা, কিন্তু সন্ধ্যা হতে না হতেই মন আমাকে বাড়ির দিকে টানতে লাগলো। কে টানতে লাগলো বলতে পারি না, কিন্তু মনে হলো না, আর দেরি করা উচিত না, এক্ষুনি ফিরে যাই। রিপোর্ট অসমাপ্ত রেখেই সোলার টুপি মাথায় দিয়ে সেই জনমানবহীন পাহাড়ে ফেরত চলে এলাম। সিঁড়ির উপরে সামান্য ঘরটা বেশ বড়, সেখানেই এসে দাঁড়ালাম। মনটা বাড়ি ফেরার জন্য কেমন যেন অস্থির হয়ে যাচ্ছিল, সেটা তখন শান্ত হয়েছে। সেদিন সন্ধ্যায় তখনও প্রদীপ জ্বালানো হয়নি। দরজা থেকে আমি সেই বড় ঘরে যখনই পা রাখলাম, অমনি মনে হলো যেন ঘরের মধ্যে যেন কিছু একটা এসে লণ্ডভণ্ড করে গেছে। হঠাৎ আমি চলে আসায় তারা নিজের সভা ছেড়ে চারিদিকের দরজা দিয়ে কে যে কোন দিকে পালালো তার ঠিক ঠিকানা নেই। আমি কোথাও কিছু দেখতে না পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। শরীর একটা নেশা আর উত্তেজনায় রোমাঞ্চিত হয়ে উঠল, যেন বহুদিনের পুরনো আতরের মৃদু গন্ধ আমার নাকের গভীরে প্রবেশ করতে লাগলো। আমি সেই চনহীন প্রকাণ্ড ঘরের মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপর এসে পড়েছে। সে তারে কি সুর বাজছে বুঝতে পারছি না। কোথাও বা নূপুরের শব্দ, কোথাও বা বড় ঘড়িতে ঘণ্টা বাজবার শব্দ। বারান্দা থেকে খাঁচার বুলবুলের গান, বাগান থেকে পোষা সারসের ডাক আমার চারপাশে যেন একটা ভৌতিক কিন্তু অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করলো। আমার এমন একটা মোহ এসে হাজির হলো, মনে হলো এই অবাস্তব ঘটনাই এই জগতে একমাত্র সত্যি, আর বাকি সবটাই মিথ্যে, মরীচিকা। আমি যে আমি, এই আমি তুলোর ট্যাক্স তুলে মাসে 450 টাকা বেতন পাই। আমি যে সোলার টুপি পরে ঘোড়ার গাড়ি চেপে আপিস করতে যাই, এই সবই আমার কাছে এখন অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা কথা বলে মনে হলো। আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠলাম। আপনি কি মশাই পাগল হয়ে গেছিলেন নাকি তখন? তা বলাই যায়, খুব একটা ভুল হবে না। তারপর কি হলো? আমার ভয়ঙ্কর হাসি আব্দুল শুনতে পেয়েছিল। সেটা শুনতে পেয়ে তখনই সে কেরোসিন ল্যাম্প হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। সে আমাকে পাগল বলে মনে করলো কিনা জানি না। সে জিজ্ঞেস করলো, বাবু, আপনি এই অন্ধকারে দাঁড়িয়ে কেন? কি হয়েছে? না, কি হবে? কিরকম অদ্ভুত না বাড়িটা? রাতের বেলা আরও অদ্ভুত লাগে। হ্যাঁ, আমার তো গা ছমছম করে খুব। ওসব বাদ দাও, চা বসাও। এরপর চা খেতে খেতে খবরের কাগজটা শেষ করলাম। ধীরে ধীরে রাত হলো। রাতে আব্দুলের বানানো মোগলাইটা খেয়ে ঘরে বিছানায় শুয়ে পড়লাম।
আমার সামনের খোলা জানলা দিয়ে অন্ধকার পাহাড়ের উপরের তারাগুলো যেন আমাকেই দেখছিল। এসব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। তা এরপর কি সব চুপচাপ হয়ে গেল? না মশাই, না, সবে তো শুরু। তখন বেশ ভালোই ঘুমিয়ে পড়েছিলাম, তবে কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ কি একটা কারণে শিউরে উঠে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তাও না, কোনো যে লোক ঢুকেছে সেটাও দেখতে পেলাম না। ঘরে চাঁদের আলো স্পষ্ট পড়ছিল, তাতেও কোনো লোককে দেখলাম না। তবু যেন আমার মনে হলো কে একজন আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে আমায় ইশারায় ডাকলো। আমি ভয় পেলাম না, সেই ডাকে আমিও নিঃশব্দে চুপি চুপি উঠলাম। যদিও সেই সুবিশাল নিস্তব্ধ প্রাসাদে আমি ছাড়া আর জনপ্রাণীও ছিল না, তাও পদে পদে ভয় পেতে লাগলাম। বা বলা যায় কেউ নেই বলেই ভয় লাগছিল। মনে হচ্ছিল সাবধানে যাই, যদি কেউ জেগে যায়। প্রাসাদের বেশিরভাগ ঘর বন্ধ থাকতো, সেসব ঘরে আমি কখনো যাইনি। তবে সে রাত অন্যরকম ছিল। সে রাত্রে কোনো রকম শব্দ না করে হেঁটে যাচ্ছিলাম, এমনকি নিঃশ্বাসের শব্দ হচ্ছিল না। সেই অদৃশ্য মেয়েটিকে অনুসরণ করে আমি যে কোথা দিয়ে কোথায় যাচ্ছিলাম আজও সেটা স্পষ্ট করে বলতে পারি না। কত সরু অন্ধকার রাস্তা, কত বড় বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত দম বন্ধ করা ছোট গোপন ঘর পেরিয়ে হেঁটে গেলাম তার ঠিক নেই। কিন্তু আমার সামনে হেঁটে যাওয়া মেয়েটিকে নিজের চোখে ঠিক দেখতে না পেলেও বেশ বুঝলাম সেটা একজন মহিলাই। তার বেশভূষা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম। আমি উত্তেজিত হয়ে বললাম, সত্যি? সে কীরকম দেখতে? পরনে আরব দেশের মেয়ের পোশাক। ভালো করে দেখে বুঝলাম ঝোলা আস্তিনের ভিতর দিয়ে সাদা ফর্সা নিটোল হাত দেখা যাচ্ছে। মাথায় একটা অদ্ভুত দেখতে টুপি, টুপির ভিতর দিয়ে মুখের ওপরে একটা সূক্ষ্ম জালের মতো আবরণ এসে নেমেছে। কোমরের কাছে একটা বোল্টের মতন জিনিস, তাতে একটা বাঁকা ছুরি বাঁধা। আরে বাবা, ঠিক যেন আরব্য রজনী থেকে উঠে আসা। ঠিক ধরেছেন, আমারও সেই দিন ওই কথাই মনে হচ্ছিল। আরব্য রজনী উপন্যাসের হাজার হাজার রজনীর এক রজনী যেন আজ এই প্রাসাদে উড়ে এসেছে। আমি যেন অন্ধকার রাতের নেশা ধরানো পথ ধরে বাগদাদের উদ্দেশ্যে হেঁটে চলেছি। একটু পরেই আমার সামনে সেই মেয়েটা একটা ঘন নীল রঙের পর্দার সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর নিচের দিকে তাকিয়ে আঙুল দিয়ে কি একটা দেখালো। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না, তবু বলার চেষ্টা করলাম, কি? কিছুই দেখা যায় না যে? সত্যি নিচে কিছুই ছিল না, কিন্তু এবার ভয়ে আমার বুকের রক্ত যেন থমকে গেল। আমার মনে হলো সেই পর্দার সামনের মাটিতে কিংখাবের সাজ পরা একজন পাহারাদার কোলের ওপর খোলা তলোয়ার নিয়ে দুই পা দুদিকে ছড়িয়ে দিয়ে বসে বসে ঢুলছে। মেয়েটা ধীর পায়ে
সেই লোকটাকে দুই পা ডিঙিয়ে পর্দার একটা দিক তুলে ধরল। সেই পর্দার ফাঁক থেকে দেখতে পেলাম একটা ঘরের কিছু অংশ। গোটা ঘরটা পারস্য দেশের দামি গলিচায় মোড়া। সোফার উপরে কে বসে আছে দেখা গেল না, কেবল জাফরান রঙের মোটা পায়জামার নিচের দিক থেকে জরির চটি পরা দুটো পা সামনের গোলাপি মখমলের আসনের উপর অলসভাবে রাখা রয়েছে দেখতে পেলাম। মেঝের এক পাশে একটি নীলাভ স্ফটিক পাত্রে অনেকগুলো আপেল, নাশপাতি, নারাঙ্গি ও প্রচুর আঙুরের গুচ্ছ সাজানো রয়েছে। তার পাশে দুটো ছোট কাপ, সঙ্গে একটি সোনালি রঙের মদের গ্লাস। দেখে মনে হবে সেগুলো যেন কোনো অতিথির অপেক্ষা করে আছে। ঘরের ভিতর থেকে একটা অপূর্ব ধূপের সুগন্ধ এসে আমাকে নেশাতুর করে তুলল। আমি কাঁপতে কাঁপতে সেই ঘুমন্ত পাহারাদারকে টপকে পেরিয়ে ঘরে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই তার চোখ খুলল। আমাকে দেখে সে চমকে উঠল। তার কোলের ওপর থেকে সেই বিশাল তলোয়ারটি পাথরের মেঝে শব্দ করে পড়ে গেল। হঠাৎ একটা বিকট চিৎকার শুনে চমকে উঠলাম। তারপর কি দেখলাম জানেন? কি? দেখলাম আমি ঘরে আমার সেই ক্যাম্প খাটের উপরে বসে আছি, আর এই শীতেও দর দর করে ঘামছি। হুঁশ ফিরতে ভালো করে দেখলাম ভোরের আলোয় অমাবস্যার চাঁদ ফ্যাকাশে হয়ে এসেছে। এভাবে আমার আরব্য উপন্যাসের একটা রাত হঠাৎই শেষ হয়ে গেল। কিন্তু এখনো 1000টা রজনী বাকি আছে। এরপর থেকে আমার দিনের সাথে রাতের একটা ঝগড়াই বেঁধে গেল বলা যায়। দিনের বেলায় ক্লান্ত শরীর নিয়ে কাজ করতে যেতাম। কাজের জায়গায় বসে রাতের সেই মায়াবিনীকে সাপন্ত করে যেতাম। ওদিকে আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলার অফিসের সময়গুলো একদম তুচ্ছ, মিথ্যা এবং হাস্যকর বলেই মনে হতো। সন্ধ্যার পরে আমি একটা নেশার জালের মধ্যে কিভাবে যেন বারবার জড়িয়ে পড়তাম। 100-200 বছর আগের কোনো এক অলিখিত ইতিহাসের সাক্ষী হতাম রোজ। এমনকি বলা যায় সেই ইতিহাসেরই একটা অংশ হয়ে উঠতাম। তখন আর বিলাতি খাটো কুর্তা এবং 8 প্যান্টেলুনে আমাকে মানাতো না। তখন আমি মাথায় এক লাল মখমলে ফেজ তুলে, ঢিলে পায়জামা, ফুল কাটা কাবা এবং রেশমের লম্বা চোগা পরে নিতাম। হাতের রঙিন রুমালে আতর মেখে বহু যত্ন করে সাজ করতাম। ঠোঁটে সিগারেট ফেলে দিতাম। হাতে উঠে আসতো একটা হুকো, যে সে হুকো নয় মশাই, একেবারে রাজকীয় ছাঁচের। রাতে কোনো একটা মৎসবের জন্য এই মহাসাজ। তারপর অন্ধকার যতই বাড়ত ততই যেন কি একটা অদ্ভুত ব্যাপার ঘটে যেত। সেসব আমি বর্ণনা করতে পারি না। ঠিক যেন একটা চমৎকার গল্পের বেশ কয়েকটা টুকরো টুকরো ভাগ বসন্তের হাওয়ায় এই সুবিশাল প্রাসাদের বিচিত্র ঘরগুলির মধ্যে উড়ে বেড়াতো। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যেত, তারপরে আর শেষ দেখা যেত না। আমিও সেইগুলো দেখতে দেখতে সারা রাত নিচের ঘর থেকে উপরে ঘুরে বেড়াতাম। ঘুরতে ঘুরতে কখনো শুনতে পেতাম সেতারের শব্দ,
কখনো শোনা যেত দুর্বোধ্য ভাষায় সুমধুর গান, আবার কখনো দেখতে পেতাম সেই মেয়েটাকে। সে আমাকে পাগল করে দিয়েছিল। আমি তারই অভিসারে প্রতি রাতে ঘুম ছেড়ে তার খোঁজে ঘুরে বেরিয়েছি গোটা প্রাসাদ জুড়ে। একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে দুটো বাতি জ্বালিয়ে অন্য দিনের মতো শাহজাদার সাজ করছি। এমন সময় হঠাৎ দেখতে পেলাম আয়নায় আমার প্রতিবিম্বের পাশে কিছুক্ষণের জন্য তার ছায়া। সেদিন সে যেন বলল, আসবে না? এসো এসো, কাছে এসো। পলকের মধ্যে ঘাড় বাঁকিয়ে তার কথা শেষ করে কোথায় যেন মিলিয়ে গেল। আমার উত্তরের অপেক্ষা করল না সে। আকাশ বাতাসের সমস্ত দুর্গন্ধ যেন চুরি করে নিয়ে একটি উদ্দাম হাওয়ার ঝটকা এসে আমার দুটো বাতি নিভিয়ে দিল। আমি সাজসজ্জা ছেড়ে দিয়ে আবার সেই ঘরের মেঝেতে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমার চারিদিকে সেই চলন্ত হাওয়ার মধ্যে সেই মেয়ে যেন আমাকে অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল হাতের ছোঁয়া দিয়ে আমায় জাগিয়ে রাখত। গোটা ঘরের অন্ধকার জুড়ে সে এদিক ওদিক ভেসে বেড়াতো। কানের কাছে অনেক গুঞ্জন শুনতে পেতাম। আমার কপালের উপর একটা সুগন্ধ ভরা নিঃশ্বাস এসে ছুঁয়ে দিত আমায়। আমার গালে সেই মেয়ের সুগন্ধ ভরা নরম ওড়না বারবার আমার কাছে উড়ে এসে আমায় ছুঁয়ে দিত। অল্পে অল্পে যেন একটি মায়াবী সর্পিনী তার মাদকতায় আমার সারা শরীর বেঁধে ফেলত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলে আশার শরীর নিয়ে গভীর ঘুম নাকি নেশায় মত্ত হয়ে থাকতাম। একদিন বিকেলে আমি ঘোড়ায় চড়ে বের হব বলে ঠিক করলাম। হঠাৎ শুনতে পেলাম, যেও না, যেও না, কাছে এসো, কাছে এসো। কে আমাকে নিষেধ করতে লাগলো জানি না, কিন্তু সেদিন আমি সেই নিষেধ মানলাম না। একটা লাঠির আগায় আমার সাহেবি হ্যাট এবং খাটো কোর্তা দুল ছিল। সেগুলো পরে নিয়ে বেরিয়ে পড়বার উপক্রম করছি, এমন সময় সুস্তা নদীর বালি এবং আড়ালি পর্বতের শুষ্ক পাতা বাঁধা পেরিয়ে একটা ঝড় এগিয়ে এলো আমার দিকে। ওই হাওয়া আমার সেই কুর্তা এবং টুপি হঠাৎ করে উড়িয়ে নিয়ে চলে গেল অনেক দূরে। অজ্ঞতা সেদিন আর ঘোড়ায় চড়া হলো না। ভদ্রলোক এবার একটু থামলেন। আমরা বসে বসে ওনার গল্প রুদ্ধশ্বাসে শুনছিলাম। মানুষের সঙ্গে যে এমন অদ্ভুত অভিজ্ঞতা হতে পারে আমরা স্বপ্নেও ভাবিনি। তবে গল্প যে এখনও শেষ হয়নি সেটা বেশ আন্দাজ করতে পারছিলাম। আমি বললাম, মশাই জল খাবেন? ভদ্রলোক বোতল থেকে একটু জল খেয়ে আবার বলা শুরু করলেন, আবার সেদিন মাঝরাতে হঠাৎ বিছানার মধ্যে উঠে বসলাম। শুনতে পেলাম কে যেন গুমড়ে গুমড়ে বুক ফেটে কাঁদছে। যেন আমার খাটের নিচে, মেঝের নিচে, এই বিশাল প্রাসাদের নিচের কোনো একটা আর্দ্র অন্ধকার ঘরের ভিতর থেকে কেঁদে কেঁদে কি যেন বলছে। ভালো করে কান পেতে শুনলাম, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। এই বন্ধ দরজা ভেঙে তুমি আমাকে ঘোড়ায় চড়ে তোমার বুকের কাছে চেপে ধরে বনের ভেতর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে, নদী পার করে আমাকে নিয়ে চলো। দয়া করে আমাকে উদ্ধার করো।
আমি কে? আমি কেমন করে তোমায় উদ্ধার করব? মনে হলো আমি এই স্বপ্নের রেশ কাটিয়ে কি করে সেই মেয়েকে উদ্ধার করব। তুমি কবে ছিলে, কোথায় ছিলে, কিছুই তো জানি না। তুমি কোন বেদুইনের ঘরে জন্মেছিলে? তোমাকে কোন বেদুইন দস্যু তুলে এনেছিল? কে তোমায় রাজপুরীর দাসীহাটে বিক্রি করে দিয়েছিল? সেখানে কোন বাদশাহ তোমার রূপ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিয়ে গিয়েছিল? সে তো আমি জানি না। এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করে উঠল, भाग भाग यहाँ से भाग। सब झूठ है, सब झूठ है साला। হুঁশ ফিরল। তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। চাপরাশি ডাকের চিঠিপত্র নিয়ে আমার হাতে দিল এবং পাচক আসিয়া সেলাম করল। আজ কি খানা পিনা করবেন বাবু? না, এ বাড়িতে আর থাকবো না, আমি আজই চলে যাব। সেই দিনই আমার জিনিসপত্র তুলে সোজা আপিস ঘরে গিয়ে উঠলাম। আপিসের বৃদ্ধ কেরানি করিম খা আমাকে দেখে একটু হাসলো। আমি তার হাসিতে বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়ে কাজ করতে লাগলাম। যত বিকেল হয়ে আসতে লাগলো ততই অন্যমনস্ক হতে লাগলাম। আবার হ্যাঁ, মনে হতে লাগলো এখনই কোথায় যাবার আছে। আবার তুলোর হিসেব দেখার কাজটা একদমই অপ্রয়োজনীয় বলে মনে হলো। নিজামের নিজামতো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো না। যা কিছু বাস্তব, যা কিছু আমার চারিদিকে চলছে, ফিরছে, হাঁটছে, ঘুরছে, সমস্তই আমার কাছে অত্যন্ত আদরকারী, অর্থহীন মনে হতে লাগলো। আমি কলম ছুঁড়ে ফেলে দিয়ে বড় খাতা বন্ধ করে তৎক্ষণাৎ টমটম চড়ে ছুট দিলাম। দেখলাম টমটম ঠিক বিকেল থেকে সন্ধে হওয়ার মুখে আপনি সেই প্রাসাদের দরজার কাছে গিয়ে থামল। দ্রুত পদে সিঁড়ি বেয়ে ঘরের মধ্যে ঢুকলাম। আজ পুরোপুরি নিস্তব্ধ বাড়ি। অন্ধকার ঘরগুলো যেন রাগ করে মুখ ভার করে বসে আছে। অনুতাপে আমার মনে দুঃখ জেগে উঠতে লাগলো, কিন্তু কাকে জানাবো, কার কাছে ক্ষমা চাইব? কাউকেই খুঁজে পেলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছে করতে লাগলো একখানা যন্ত্র হাতে নিয়ে কাউকে উদ্দেশ্য করে গান করি, বলি, হে বন্যী, যে পতঙ্গ তোমাকে ফেলিয়া পালাইবার চেষ্টা করেছিল সে আবার মরিবার জন্য আসিয়াছে। এবার তাকে মার্জনা করো, তাহার দুই পক্ষ দগ্ধ করে দাও, ভস্মসাৎ করে ফেলো। হঠাৎ উপর থেকে আমার কপালে দুই ফোঁটা জল পড়ল। সেদিন আড়ালি পর্বতের চূড়ায় বেশ ভালো মতন মেঘ করে এসেছিল। অন্ধকার জঙ্গল এবং সুস্তার জল যেন সেটারই অপেক্ষা করছিল। জল, স্থল, আকাশ হঠাৎ যেন কেঁপে উঠল এবং হঠাৎই একটা ভয়ঙ্কর ঝড় সেই জঙ্গল থেকে খেপা মোষের মতো তেড়ে এলো। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলোর বড় বড় দরজাগুলো ঝড়ের আঘাতে বারবার ধাক্কা খেয়ে ভীষণ আওয়াজ করতে শুরু করলো। আজ ভৃত্যগণ সকলেই আপিস ঘরে ছিল।
এখানে আলো জ্বালবার কেউ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাতে ঘরের কালো অন্ধকারের মধ্যে আমি ঠিক বুঝতে পারলাম একজন মেয়ে পালঙ্কের নিচে গালিচার উপরে উপুর হয়ে বসে আছে, দুই হাত দিয়ে নিজের ঘন চুল টেনে টেনে ছিঁড়ছে। তার ফর্সা কপাল থেকে গল গল করে রক্ত ঝরে পড়ছে সামনের মাটিতে। কখনো সে পাগলের মতো অট্ট হাসি হাসছে, আবার কখনো উন্মাদের মতন কেঁদে চলেছে। আবার দুই হাত দিয়ে বুকের কাচুলি ছিঁড়ে ফেলে অনাবৃত বুকে আঘাত করছে। খোলা জানালা দিয়ে বাতাস গর্জন করে আসছে এবং মুষলধারে বৃষ্টি এসে তাহার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। সমস্ত রাত ঝড় থামে না, কান্নাও থামে না। আমি নিষ্ফল অনুতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরে বেড়াতে লাগলাম। কেউ কোথাও নেই, কাকে সান্ত্বনা দেব? জানি না এই প্রচণ্ড অভিমান কার, এই অশান্ত আক্ষেপ কোথা থেকে উঠে আসছে। भाग भाग यहाँ से भाग। सब झूठ है, सब झूठ है साला। দেখলাম ভোর হয়েছে এবং মেহের আলী এই ঘোর দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রাসাদে ঘুরে ঘুরে তার অভ্যস্ত স্বরে চিৎকার করছে। হঠাৎ আমার মনে হলো হয়তো ওই মেহের আলীও আমার মতো একসময় এই প্রাসাদে থেকেছিল। এখন পাগল হয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে এই পাষাণ রাক্ষসের মোহে পড়ে রোজ ভোরে এই প্রাসাদের চারপাশে হেঁটে চলে আসে। তাকে ধরে জিজ্ঞেস করলাম, মেহের আলী, এই মেহের আলী, ক্যা ঝুঠে রে? সে আমার কথায় কোনো উত্তর না দিয়ে আমাকে ঠেলে ফেলে দিয়ে চিৎকার করতে করতে বাড়ির চারিদিক ঘুরতে লাগলো, কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করবার জন্য বারবার বলতে লাগলো, भाग भाग यहाँ से। सब झूठ है, सब झूठ है। আমি সেই জল ঝড়ের মধ্যে পাগলের মতো আপিসে গিয়ে করিম খাঁকে ডাক দিয়ে বললাম, এইসব কিছুর মানে কি? আমায় আমায় সব খুলে বলো। এত করে বলছেন যখন বলি তাহলে, এক সময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগ, মানে ওই আর কি বাজারি মেয়েদের দিয়ে এসে ফষ্টি নষ্টি করতো অনেকে। সেই অতৃপ্ত আত্মাগুলো এখনো প্রাসাদের দেওয়ালে দেওয়ালে বন্দি হয়ে আছে। ওই বাড়ির মানুষকে খেয়ে নেয় বাবু। যারা 3 রাত ওই প্রাসাদে থেকেছে তাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হয়ে বের হয়ে আসতে পেরেছে। এ পর্যন্ত কেউ তার মোহ এড়াতে পারেনি। আমার উদ্ধারের কি কোনো পথ নেই? উপায় উপায় একটাই আছে, তবে সেটা বেশ কঠিন একটা কাজ। সেটাই তোমাকে বলছি, কিন্তু তার আগে ওই গুলবাগের একটি ইরানি কৃতদাসীর পুরাতন ইতিহাস তো বলা দরকার। তেমন আশ্চর্য এবং তেমনই হৃদয় বিদারক ঘটনা সংসারে আর কখনোই ঘটেনি। এমন সময়
কুলিরা এসে খবর দিল গাড়ি আসছে। এত তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধতে লাগলাম। তুলতে তুলতে গাড়ি এসে পড়ল। সে গাড়ির ফার্স্ট ক্লাসে একজন ইংরেজ জানলা থেকে মুখ বাড়িয়ে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছিল। আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখেই হ্যালো বলে চিৎকার করে উঠল এবং নিজের গাড়িতে তুলে নিল। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটি যে কে সেটা জানা হলো না, গল্পেরও শেষটা শোনা হলো না।